চির অভাগী তোমারও লাগে, মরার আগে হয়েছে মরণ। আগুনে জ্বলি আমি কি করে বলি, হারালে কি খুঁজে পাবে মন। বাসি আমারে কেবল মারে বিরহ ছবল, বাসি আমারে কেবল মারে বিরহ ছবল। কেন কানা মাছে কেন এত জ্বালাতন, পাতার বাঁশুরি পায়েতে ধরি, ভেজো না ভেজো না এমন। দেখেন চিরা, তোমাকে বারবার বলছে এটা সম্ভব না। আমি তোমার বাবার বন্ধু, সমাজের সম্পর্ক কোনোদিন মেনে নেবে না। তুমি কেন বুঝতে পারছো না? আজ 15 দিন হয়ে গেল, আর আজ যেটাকে তুমি ভালোবাসা বলছো সেটা হয়তো তোমার ক্ষণিকের মোহ। বয়স বাড়লে আবেগ কেটে যাবে। উজাইন কণ্ঠস্বর যতটা সম্ভব শক্ত করে, যেন নিজের মনকেই বোঝাচ্ছে। গোধূলির আলো পড়ে আসছে। বাগানের এক কোণে ইনশিরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা সাধারণ কামিজ, কিন্তু 16 বছর বয়সের তারুণ্য আর চোখের ভেতরের জেদ তাকে অন্যরকম এক মায়ায় জড়িয়ে রেখেছে। তার ঠিক সামনে দাঁড়িয়ে উজাইন আবরার, লম্বা চওড়া কাঁধ এবং মুখে এক ধরনের কঠোর গাম্ভীর্য, যা আসলে তার ভেতরের দুর্বলতাকে আড়াল করার একটা ব্যর্থ চেষ্টা মাত্র। কিচ্ছু হবে না, সমাজ কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু আপনি হলেই চলবে, উজাইন শাহ। ইনশিরা ধীরে ধীরে মাথা তোলে। তার ডাগর চোখ দুটো অশ্রুতে ছলছল করছে, কিন্তু সেখানে কোনো দ্বিধা নেই। সে সরাসরি উজাইনের চোখের দিকে তাকিয়ে বলল। ইনশিরার এই সরল কিন্তু ধারালো স্বীকারোক্তি উজাইনের বুকে তীরের মতো বিঁধল। ইনশিরার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে উজাইনের মনে হলো তার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। নিজের অজান্তেই তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল। তার তীব্র ইচ্ছে করছিল এই মুহূর্তে সব সামাজিক বাধা ভুলে ইনশিরাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলতে, আমি কোনো কিছু বড় করিনি ছেড়া। কিন্তু তার ভেতরের অপরাধ বোধ, নিজের অতীত এবং বন্ধুর প্রতি দায়বদ্ধতা তাকে এক পাও এগোতে দিল না। সে নিজের উপর নিজেই লজ্জিত বোধ করল। ঠিক তখনই বাগানের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো একটা কান্নার আওয়াজ। উমায়েরকে কোলে নিয়ে বাগানের দিকে হেঁটে আসছেন ইনসিরার দাদি। উমায়ের চোখ ডলতে ডলতে কাঁদছে। দাদির গলার আওয়াজ পেতেই উজাইন ও ইনশিরা দুজনেই ঝটপট নিজেদের সামলে নিল। ইনশিরা ওনার কোনা দিয়ে দ্রুত চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। উমায়ের চোখ ডলতে ডলতে কাঁদছিল, কিন্তু দাদির কোল থেকে ইনশিরা যখনই ওকে নিজের কোলে তুলে নিল, উমায়ের কান্না যেন ম্যাজিকের মতো থেমে গেল। সে ইনশিরার কাঁধে মাথা রেখে ছোট ছোট দুটো হাত দিয়ে ইনশিরার গলা জড়িয়ে ধরল। গত 5-6 মাসে উমায়ের এই বাড়িতে এসে ইনশিরার ওপর এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে ইনশিরার কোল মানে তার কাছে পরম শান্তির জায়গা। দাদি উজাইনের দিকে তাকিয়ে, আরে উজাইন, তুমি এখানে? জাহির তোমাকে ড্রয়িং রুমে খুঁজছে, কি যেন জরুরি দরকার। যাও, ওর কাছে যাও। আচ্ছা আন্টি, আমি যাচ্ছি। উজাইন মাথা নেড়ে বলে। সে একবার আর চোখে ইনশিরার দিকে তাকালো। ইনশিরা উমায়েরকে কোলে নিয়ে বাগানের অন্য পথ দিয়ে চলে গেল। উজাইন একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। সেখানে জাহির আর উজাইন একসাথে বসে পুরনো দিনের গল্প আর ব্যবসার কাজে মেতে উঠল। কিন্তু উজাইনের মন পড়ে রইল বাগানের সেই কান্না ভেজা দুটি চোখে। দুপুরের খাওয়ার সময় পুরো পরিবার একসাথে ডাইনিং টেবিলে বসেছে। ইনশিরার বাবা জাহির, মা ইরা, চাচা চাচি এবং সবার ছোট ফুপু রাইমা। গত 15 দিন ধরেই ইনশিরার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। সে নিজ দায়িত্বে রান্নাবান্না তদারকি করছে, টেবিল সাজাচ্ছে। তার হাঁটা চলা, ঘর গোছানোর মধ্যে একটা নিখুঁত বউ বউ ভাব ফুটে উঠেছে। পরিবারের বাকিরা এটাকে বড় হয়ে ওঠার লক্ষণ ভাবলেও উজাইনের তীক্ষ্ণ চোখ ঠিকই এর পেছনে আসল কারণটা ধরতে পারছে। এই ছোট মেয়েটি যে মনে প্রাণে নিজেকে উজাইনের স্ত্রী মেনে নিয়েছে তা ভেবে উজাইনের ভেতর এক তীব্র মাদকতা আর ভয় একসাথে কাজ করতে লাগলো।
ইনশিরা টেবিলে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। উজাইনের প্লেটের সামনে আসতেই তার হাত দুটো আলতো করে কাঁপলো। সে অন্তত সযত্নে উজাইনের পছন্দের পদগুলো বেছে বেছে তার প্লেটে তুলে দিল। উজাইন মুখে কিছু না বললেও ইনশিরার এই যত্ন তার বুকের ভেতরটা তোলপাড় করে দিল। সবাইকে দেওয়া শেষ করে ইনশিরা নিজেও এক কোণে খেতে বসলো। টেবিলে তখন হাসি গল্পের রোল উঠেছে। হঠাৎ দাদি একগাল হেসে পুরনো কথা মনে করিয়ে দিলেন। তোমাদের মনে আছে আমরা যখন লন্ডনে একসাথে থাকতাম, এই ইনশিরা তখন উজাইনের জন্য একেবারে পাগল ছিল। সারাদিন উজাইনের পেছনে পেছনে ঘুরতো। তখন তো ঠিক মতো কথাও ফুটেনি, আধো আধো গলায় সবাইকে বলতো উজাইন আমার বর। দাদির এই কথা শুনে তরকারি মুখে তুলতে যাওয়া উজাইন এমন চমকে উঠল যে তার গলায় মারাত্মকভাবে খাবার আটকে গেল। সে জোরে জোরে কাশতে শুরু করলো। রাইমা তাড়াতাড়ি উজাইনের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে একটু হেসে, আরে উইজান ভাই আস্তে, মা তো পুরানো মজার কথা বলেছে। তাও অবশ্য ইনশিরার পছন্দ কিন্তু ছোটবেলা থেকে বেশি জহুরে ছিল বলতে হবে। বাকি সবাই রাইমার দাদির কথার সাথে তাল মিলিয়ে হেসে উঠল। পুরো টেবিলে যখন হাসাহাসি চলছে, ইনশিরার ফর্সা মুখটা তখন লজ্জায় লাল হয়ে গেছে। তার কান ঝাঁ ঝাঁ করছে। সে লজ্জায় মাথা নিচু করে রইল, কিন্তু তার চোখ দুটো আর তর সইল না। সে আর চোখে বারবার উজাইনের দিকে তাকাতে লাগলো, দেখার জন্য যে তার বর এই কথা শুনে কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। উজাইন পানি খেয়ে নিজেকে সামলে নিলেও ইনশিরা সেই চোর চাউনি দেখে তার বুকের ভেতরের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। উজাইনের কাশির রেশ কাটতে না কাটতে দাদির কথার পিঠে ইনশিরার চাচা একগাল হেসে তাল মেলালেন। ইনশিরার চাচা উজাইনের পিঠে চাপড়ে বললেন, আরে হ্যাঁ মা, আমারও একদম পরিষ্কার মনে আছে। ইনশিরা তখন এতটুকু, ওয়াইন উইনি থেকে ফিরলেই ও বায়না ধরতো ওর বর এসেছে, ও নাকি বড় হয়ে এই ওয়াইনকেই কি বিয়ে করবে। ওয়াইন ছাড়া আর কাউকে ও চেনে না। এমনকি একদিন তো চাচার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ টেবিলের পরিবেশ কিছুটা থমকে গেল। রাইমা চামচটা প্লেটে হালকা জোরেই নামিয়ে রাখলো। তার মুখভঙ্গি বিরক্তিতে কুঁচকে গেছে। বেশ কড়া গলায় বলল, উফ, ওসব ছোটবেলার ফালতু কথা এখন বাদ দাও তো। গত 5-6 মাস ধরে উজান ভাই এদেশে আসার পর থেকে তোমরা সবাই একই কথা শুরু করেছো। তখন ইনশিরা ছোট ছিল, অবুঝ ছিল, এখনো বড় হয়েছে। ছোটবেলায় এসব আদিক্ষেতা করতে হয়? রাইমার গলার এই তীব্র বিরক্তি আর ঝাঝালো কথা শুনে টেবিলের বাকিরা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। ইনশিরার বাবা জাহির আর চাচা একে অপরের দিকে তাকিয়ে মনে মনে একটু হাসলেন। তারা ভালো করেই জানেন রাইমা উজাইনকে মনে মনে কতটা পছন্দ করে। তাই উজাইনের সাথে ইনশিরার ছোটবেলার এই নিষ্পাপ গল্প শুনলেই রাইমার ভেতরের হিংসার জ্বালা চারা দিয়ে ওঠে। ভাইয়েরা বোনেরা এই গোপন জেলাসি খুব ভালো করেই ধরতে পারল। এদিকে রাইমা ফুপুর কথা শুনে ইনশিরার মনে হলো তার সারা শরীরে যেন আগুন ধরে গেছে। সে মনে মনে একেবারে ফেটে পড়ল ফুপুর ওপর। ইনশিরা মনে মনে ফুপুর দিকে রাগী চোখে তাকিয়ে, উফ, এই ফুপুটা সব সময় আমার আর উজাইনের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। নিজেই উজাইনের দিকে সারাক্ষণ চোরের মতো চেয়ে থাকে। সেটা আমি বুঝি না ভেবেছো? আমি কি উজাইনের কেউ না? আমি তো ওনার ইনশিরা নিজের মনের কথাটা মুখে ফুটে বলতে পারল না। গত 15 দিন আগের গোপন সত্যটা তার গলায় এসে আটকে গেল। রাগে আর অপমানে তার চোখ দুটো আবারও ছলছল করে উঠল। সে নিজের প্লেটের দিকে তাকিয়ে ভাতের লোকমাটা হাত দিয়ে চটকানো শুরু করলো। উজাইন পুরোটা সময় চুপ করেছিল। সে যেমন রাইমার হিংসাটা ধরতে পেরেছে, তেমনি ইনশিরার ফর্সা ফেসটা রাগে কিভাবে লাল হয়ে উঠেছে তাও খেয়াল করলো। এই মেয়েটির তার প্রতি অধিকার বোধ উজাইনের বুকের ভেতর এক অদ্ভুত মিষ্টি দোলা দিল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে শক্ত করল। দুপুরের খাবারের পর বাড়ির সবাই যার যার ঘরে বিশ্রাম নিতে গেছে। উজাইন ড্রয়িং রুমের পাশের করিডোরে দাঁড়িয়ে উমায়ের কাছেই যাচ্ছিল। ঠিক তখনই চারপাশটা ভালো করে দেখে নিয়ে ইনশিরা হনহন করে এসে উজাইনের সামনে দাঁড়ালো। তার ফর্সা মুখটা রাগে এখনো থমথম করছে। আপনার সমস্যাটা কি বলুন তো? টেবিলে রাইমা ফুপু আমার নামে অত সব আজে বাজে কথা বললো, আর আপনি একটা প্রতিবাদও করলেন না, চুপচাপ শুনছিলেন। ইনশিরা উজাইনের একদম কাছে এসে গলার স্বর নিচু কিন্তু তীব্র ক্ষোভ নিয়ে বলল কথাগুলো। উজাইন কিছুটা থতমত খেয়ে গেল। ওর এই আক্রমণাত্মক ভঙ্গি একদম খাঁটি বাঙালি স্ত্রীদের মতন।
উজাইন আমতা করে ঠিক যেন একজন অপরাধী স্বামীর মতোই বলে, আরে ইনসিরা, আমি কিভাবে সবার সামনে প্রতিবাদ করতাম? রাইমা তো তোমার ফুপু হয়। আর তাছাড়া ছোটবেলার কথা নিয়েই তো হাসাহাসি হচ্ছিল। ফুপু হয়তো আমার হয়, আপনার তো কিছু হয় না। আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, ফুপু থেকে একদম দূরে থাকবেন। ফুপু যখন আপনার দিকে চোরের মতো তাকিয়ে থাকে, আমার না একদমই ভালো লাগে না। আপনি কিন্তু এখন বিবাহিত, এটা মাথায় রাখবেন আপনি। ইনশিরা চোখ রাঙিয়ে বলল। ওর মুখের বিবাহিত শব্দটা উজাইনের কানে লাগতেই হঠাৎ যেন তার মোহভঙ্গ হলো। তার মনের ঘোর নিমিষেই কেটে গেল। নিজের মনে এক তীব্র ঝাঁকুনি খেল সে। ছি, ওসব কি করছে? ও নিজেকে ইনসিরার স্বামী ভাবছে। 16 বছর একটা বাচ্চার কথা অপরাধের মতো জবাব দিচ্ছে। ইনসিরা ওর কেউ না। মুহূর্তের মধ্যেই উজাইনের চোখের নরম ভাবটা কেটে গিয়ে এক পাথুরে গাম্ভীর্য নেমে এলো। সে চশমাটা ঠিক করে এক পা এগিয়ে ইনশিরার দিকে কঠোর চোখে তাকালো। উজাইন খুব কড়া এবং শীতল গলায় বলল, অনেক হয়েছে ইনসিরা, নিজের সীমা লঙ্ঘন করো না। তুমি কাকে ধমকাচ্ছ? আমি তোমার বাবার বন্ধু হই। আর এই তথাকথিত বিয়ের কথা বলছো, ওটা কোনো বিয়েই না, একটা ভুল পরিস্থিতি ছিল মাত্র। আমি তোমাকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নেইনি, আর নেবও না। নিজের বয়সের দিকে তাকাও, আর বাচ্চাদের মতো অধিকার ফলাতে এসো না আমার ওপর। উজাইনের এই আচমকা রুক্ষ ও কড়া কথাগুলো ইনশিরার বুকে তীরের মতো বিঁধল। তার ডাগর ডাগর চোখ দুটো মুহূর্তেই জলে ছলছল করে উঠল। উজাইনের বুকের ভেতরটা এই চাউনি দেখে আবার তোলপাড় হতে লাগলো। এক তীব্র অস্থিরতা তাকে গ্রাস করলো। তার হাত দুটো নিষ্পিস করছিল ইনশিরার চোখের জল মুছে দেওয়ার জন্য, কিন্তু সে নিজেকে পাথরের মতো শক্ত করে রাখলো। ইনশিরা ওড়নার কোনা দিয়ে জোরে জোরে চোখ দুটো মুছল। বুক চিরে একটা কান্না আসতে চাইলেও সে জেদ ধরে তা চেপে রাখলো। ইনশিরা উজাইনের দিকে তাকিয়ে কান্না ভেজা কিন্তু একগুঁয়ে গলায় বলল, ঠিক আছে, দেখে নেব। আরেকবার যদি ফুপুর কাছাকাছি দেখি, তবে তখন পরে বুঝিয়ে দেব আমি কি করতে পারি। বলেই ইনশিরা আর এক মুহূর্ত দাঁড়ালো না। ধপাধপ পা ফেলে করিডোর দিয়ে নিজের ঘরের দিকে চলে যেতে যেতে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বকতে লাগলো, শয়তান লোক কোথাকার, একদম পাষাণ পুরুষ একটা, একটু দয়া মায়া নেই বুকে। ইনশিরার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল উজাইন। তার রাগ তখন কর্পূরের মতো উড়ে গেছে। মেয়েটির এই রাগ, অভিমান আর বিড়বিড় করে গালি দেওয়ার মিষ্টি ভঙ্গি দেখে 35 বছরের গম্ভীর প্রফেসরের ঠোঁটের কোণে নিজের অজান্তেই এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, এই মেয়ের জেদের কাছে সে কতদিন নিজেকে আটকে রাখতে পারবে। এরই মধ্যে কেটে গেছে আরও কিছুদিন। উজাইন নিজের ঘরে বসে ল্যাপটপে ব্যস্ত। মূলত পারিবারিক ব্যবসার তদারকি করতেই সে বাংলাদেশে এসেছে। তবে একই সাথে লন্ডনের ইউনিভার্সিটির অনলাইন ক্লাসগুলো তাকে নিয়মিত নিতে হচ্ছে। আজকেও সে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছিল। ওমায়ের তখন বেডের এক কোণে বসে একা একা খেলনা গাড়ি নিয়ে খেলছিল। ঠিক তখনই কোনো রকম নক না করে ইনশিরা ঘরে ঢুকলো। তার পরনে হালকা নীল রঙের একটা থ্রিপিস, মাথায় ওড়না পেঁচানো। জোহরের নামাজ পড়ে এখানে এসেছে। সে উজাইনের দিকে এক পলকও না তাকিয়ে সরাসরি বেডের কাছে গেল এবং উমায়েরকে কোলে তুলে নিয়ে দরজার দিকে হাঁটা দিল। উজাইন কিছুটা অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি করে ল্যাপটপের মাইক্রোফোনটা মিউট করলো। এই যে, অনুমতি ছাড়া ঘরে ঢুকে ওকে না বলে কোথায় নিয়ে যাচ্ছ? উজাইন ভ্রুকুচকে চাপা গলায় বলে। ইনশিরা দরজার কাছে গিয়ে থামলো। তারপর উজাইনের দিকে ঘুরে দাঁড়িয়ে ঘাড় তেড়া করে একগাল হেসে বলল, ও শুধু আপনার একার না, উমায়ের এখন আমারও। বলেই সে উজাইনকে আর কথা বলার সুযোগ না দিয়ে উমায়েরকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। উজাইন ল্যাপটপের সামনে স্তব্ধ হয়ে বসে রইল। 16 বছরের একটা মেয়ের এই রাজকীয় ভাব আর আত্মবিশ্বাস দেখে সে পুরোপুরি থতমত খেয়ে গেল। তার বুকের ভেতর কেমন যেন একটা ওলট পালট হয়ে গেল। উজাইন আনমনেই ল্যাপটপে ক্লাস মিউট রেখে গুনগুন করতে লাগলো, তোমার চোখে আকাশ আমার, চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার, চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।
উজাইনের ঘোর কাটলো। সে ভাবছে এই 16 বছরের মেয়েটা তার শান্তি উড়িয়ে দিয়েছে। লন্ডনে ফিরে গেলেও এই মায়া থেকে বেরোনো সম্ভব না। এই চরম সত্যটা অস্বীকার করা সম্ভব না যে এই মেয়েটা তার বউ। প্রায় 11-12 বছর আগে যখন 4-5 বছরের ইনশিরা ওর পেছনে ঘুরতো আর বলতো উজাইন তার বর, কে জানতো তা সত্যি হবে। ইনশিরা ওমায়েরকে নিজের ঘরে নিয়ে এলো। পরম মমতায় তাকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে নিজের বিছানাতে শুইয়ে দিল। ওমায়ের ইনশিরার চুলে হাত বোলাতে বোলাতে একসময় গভীর ঘুমে তলিয়ে গেল। ওমায়ের ঘুমিয়ে যাওয়ার পরও ইনশিরা তার পাশে শুয়ে রইল এবং তার কপালে হাত বোলাতে বোলাতে নিচু স্বরে কথা বলতে লাগলো। এদিকে উজাইন তার অনলাইন ক্লাস শেষ করে ল্যাপটপ বন্ধ করলো। উমায়েরকে ফিরিয়ে আনার বাহানায় সে পা টিপে টিপে ইনশিরার ঘরের দিকে এগিয়ে আসছিল। দরজার পর্দাটা সামান্য সরানো ছিল। উজাইন ভেতরে তাকাতেই দেখলো ইনশিরা উমায়ের চুলে বিলি কেটে দিচ্ছে এবং ঘুমে অচেতন উমায়ের সাথে আপন মনে কথা বলছে। উজাইনের পা দুটো সেখানেই থমকে গেল। ইনশিরা খুব মায়াবী ও কাতর গলায় উমায়ের দিকে তাকিয়ে বলছিল, জানো উমায়ের, আমি তোমার কি হই? মা আজ থেকে আমাকে মা বলে ডাকবে তো শোনা? আচ্ছা বলো তো, তুমি আমাকে মা ডাকবে নাকি আম্মু ডাকবে? আমার কিন্তু আম্মু ডাকটাই বেশি পছন্দ। উজাইন দরজার ওপাশে দাঁড়িয়ে পাথর হয়ে গেল। ইনশিরার গলার সেই মাতৃত্বের সুর তার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। ইনশিরা আবারও সামান্য একটু অভিমানের সুরেই বলে ওঠে, তোমার বাবা একটা আস্ত খাটাস, ভীষণ পাষাণ একটা মানুষ। কেন যে আমার সাথে সবসময় এমন রাগ দেখায়? ইনশিরা একটু থেমে আবারও বলে, উমায়ের সোনা, তুমি তোমার বাবাকে একটু বলবে যে বাবা, আমি ইনশিরাকে আমার আম্মু হিসেবে চাই। তুমি বলে দেখবে তোমার বাবা আর রাগ করবে না। কথাটা বলতে বলতে ইনশিরার চোখ দুটো টলটল করে উঠল। এক ফোঁটা অশ্রু তার গাল বেয়ে উমায়ের বালিশে গিয়ে পড়ল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটার যেন শ্বাস আটকে এলো। তার মনে হলো তার চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। ইনশিরার এই কান্না, এই নিঃস্বার্থ মাতৃত্ব আর তার ভাঙা মন দেখে উজাইনের ভেতরের সব পুরুষালী অহংকার এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। সে বুঝতে পারল সে নিজেই ইনশিরার এই মায়ার জালে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। এই মেয়েটাকে সে নিজের মন থেকে সরাতে পারছে না। হঠাৎ উজাইনের মনের ভেতর এক তীব্র ঘণ্টা বেজে উঠল। এক অদ্ভুত ভয় তাকে গ্রাস করলো। সে নিজের মনেই শিউরে উঠে ভাবল, না, এটা ঠিক হচ্ছে না। আমি দিন দিনই 16 বছরের বাচ্চার মায়ে অন্ধ হয়ে যাচ্ছে। ও এখনো দুনিয়া দেখেনি। ও আমার বন্ধুর মেয়ে। আমি ওর জীবন এভাবে নষ্ট করতে পারি না। ও যদি জেদ থেকে পেছাতে না চায়, তবে আমাকে পেছাতে হবে। আমাকে দেশ ছেড়ে, এই মায়া ছেড়ে দূরে যেতে হবে। ইনশিরার ঘর থেকে কোনো মতে পা টিপে টিপে নিজের রুমে ফিরে এলো উজাইন। দরজাটা বন্ধ করেই সে ধপ করে বিছানায় বসে পড়ল। তার নিজের হাত দুটো কাঁপছে। 2 হাত দিয়ে নিজের চুলগুলো শক্ত করে খামচে ধরল সে। তার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। উজাইন নিজের মনেই তীব্র ক্ষোভ আর অসহায়ত্ব নিয়ে বিড়বিড় করতে লাগলো, হোয়াট ইজ রং উইথ মি? কেন এই 16 বছরের বাচ্চার প্রতি আমার এত দুর্বলতা? কেন ওর সামনে এলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়? চারপাশের বাতাস ভারী হয়ে যায়। ওয়াই এম আই লুজিং কন্ট্রোল? উজাইন ছটফট করতে লাগলো। ইনশিরার ওই কাজল কালো চোখ, তার অভিমানী কণ্ঠস্বর সবকিছু উজাইনের মগজে একটা তীব্র নেশার মতো চেপে বসেছে। ও সামনে এলে মনে হয় সমাজ, পরিবার, লোকলজ্জা, ফ্রেন্ডশিপ, দুনিয়ার সব নিয়ম ভেঙে ওকেই শুধু নিজের কোলে আঁকলে রাখি। পরক্ষণে উজাইন মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে ভাবতে লাগে, কই, এমন উন্মাদনা তো আমার আগে কখনো হয়নি। গ্রাজুয়েশনের পর যখন বিয়ে হয়েছিল, যদি ওটা একটা ডিল ছিল, জাস্ট এ বিজনেস ম্যারেজ, কিন্তু মেয়ের প্রতি তো আমার কখন এমন তীব্র ফিলিংস হয়নি। তবে কেন এই ছোট মেয়েটার মায়ে আমি এভাবে অন্ধ হয়ে যাচ্ছি? দিস ইজ আ সিন। এই তুলনাটা মাথায় আসতেই উজাইন নিজের কাছে আরো বেশি ছোট ও অপমানিত বোধ করলো। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, চোয়াল শক্ত করে সিদ্ধান্ত নিল, না, এভাবে চলতে দেওয়া যায় না। ইনশিরাকে আজ আবারও খুব শক্ত করে বোঝাতে হবে। ওকে রিয়েলিটি ফেস করাতে হবে। প্রায় 1 ঘন্টা পর নিজের মনকে পাথরের মতো শক্ত করে উজাইন ইনশিরার ঘরের দিকে গেল। কিন্তু দরজার পর্দা সরাতেই তার সব রাগ যেন 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। ঘরের মৃদু আলোয় সে দেখল ইনশিরা আর উমায়ের পাশাপাশি শান্তিতে ঘুমাচ্ছে। ইনশিরা উমায়েরকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে আর উমায়ের ছোট ছোট হাত দিয়ে ইনশিরার গলা জড়িয়ে ধরে আছে।
একদম সত্যিকারের মা আর ছেলের মতো একটা পবিত্র দৃশ্য। উজাইন অপলক চোখে কিছুক্ষণ সেই মায়াবী দৃশ্যের দিকে তাকিয়ে রইল। ইনশিরার মায়াবী মুখটা এই সেই মেয়ে যে জন্য বৈধ। তার ভেতরের কঠোর পুরুষটা আবারও গলে জল হয়ে যেতে চাইল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে পা টিপে টিপে বিছানার কাছে গেল এবং খুব সাবধানে ঘুমে কাদা হয়ে থাকা উমায়াকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে চলে এলো। সে রাতে আর ইনশিরাকে জাগানোর সাহস তার হলো না। পরের দিন সকাল। ইনশিরা আজ একটা লাল পাড় সাদা সুতির শাড়ি পরেছে, চুলগুলো সুন্দর করে খোপা করা, কপালে একটা ছোট কালো টিপ। 16 বছর বয়স হলেও ইনশিরা জন্মগতভাবে বেশ লম্বা এবং তার শারীরিক গঠনে, চলাফেরা, আচার আচরণে একটা ম্যাচুরিটি ভাব আছে। আজ শাড়ি পরায় তাকে দেখতে যেন একদম এক অনন্ত সুন্দরী পরিপূর্ণ নারী লাগছে। কোনোভাবেই কালকে সেই ছোট ইনশিরা মনে হচ্ছে না। ইনশিরা ড্রয়িং রুম পেরিয়ে মায়ের ঘরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই উজাইন তার ঘর থেকে বের হলো। করিডোরের বাঁকে দুজনে প্রায় মুখোমুখি। ইনশিরার শাড়ির আঁচল উজাইনের শার্টের হাতা ছুঁয়ে গেল। প্রায় ধাক্কা লাগার মতো অবস্থা তাদের। উজাইন প্রথমে বেশ রাগী চোখে তাকানোর জন্য মাথা তুলেছিল, কিন্তু ইনশিরাকে এই রূপে দেখে সে একদম স্তম্ভিত হয়ে গেল। তার মুখের কথা গলায় আটকে গেল। উজাইনের চোখ যেন ইনশিরার উপর আঠা দিয়ে আটকে গেছে। তার মনে হলো আবারও তার বুকের ভেতরটা তোলপাড় শুরু হয়েছে। আবার তার শ্বাস নিতে তীব্র কষ্ট হচ্ছে। তার চোখে মেয়েটি এত সুন্দর কেন? ইনশিরা উজাইনের এই স্তব্ধ চাউনি দেখে মনে মনে খুব লজ্জা পেল। সে গত 15 দিনে উজাইনের চোখের ভাষা পড়তে শিখে গেছে। সে বুঝতে পারল উজাইনের মনে কি ঝড় তুলেছে। সে মুখ নিচু করে আলতো হাসল। উজাইন নিজের এই দুর্বলতা দেখে নিজের ওপরই রেগে গেল। সে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল এবং নিজের ভেতরের অস্থিরতাটা ঢাকতে খুব কর্কশ রুক্ষ গলায় উজাইন ভ্রু কুচকে ঝাড়ি দেওয়ার মতো করে কথা বলে উঠল। এই ভর সকালে এইভাবে সংসেজে ঘুরে বেড়াচ্ছে কেন? শাড়ি পরেছে কেন? এমনিতেই তো ঠিক মতো হাঁটতে পারো না, আবার শাড়ি জড়িয়েছ। ইনশিরা মাথা তুলে উজাইনের এই নকল রাগের দিকে তাকালো। তার চোখে এখন লজ্জার বদলে এক ধরনের দুষ্টুমি খেলা করছে। ইনশিরা খুব শান্ত গলায় বলল, কলেজে যাব। উজাইন খিটখিটে গলায় বলল, কলেজে কি মানুষ শাড়ি পরে যায়? ওয়াই আর ইউ ওয়ারিং দিস শাড়ি? ইনশিরা একটু ঘাড় তাড়া করে হেসে বলল, আজ কলেজে একটা অনুষ্ঠান আছে, তাই শাড়ি পরেছি। বলে ইনশিরা আর দাঁড়ালো না। উজানের মুখের উপর একটা মিষ্টি চোরা চাউনি ছুঁড়ে দিয়ে দুলকি দুলকি চালে হেঁটে মায়ের ঘরের দিকে চলে গেল। আর উজাইন করিডোরে দাঁড়িয়ে পকেটে হাত গুজে নিজের জোরে জোরে চলা শ্বাস সামলানোর চেষ্টা করতে লাগলো। সে বুঝতে পারল এই মেয়েটি দিন দিন তার জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ করেই ওর আবারও খেয়াল হলো কলেজে তো ছেলেও আছে অনেক। না, ইনশিরাকে শাড়ি পরা অবস্থায় অন্য কেউ দেখবে? তার বউকে? না, সম্ভব না। মায়ের ঘর থেকে বের হয়ে ইনশিরা যখন নিজের রুমে ফিরে এলো, তখন দরজার সামনে আসতেই সে থমকে গেল। ঘরের ভেতরে উজাইন দাঁড়িয়ে আছে। সে ইনশিরার পড়ার টেবিলের ওপর রাখা খাতাগুলো উল্টে পাল্টে দেখছিল। উজাইনকে নিজের রুমে ওভাবে দেখে ইনশিরা বেশ চমকে উঠল। সে দরজার কাছে দাঁড়িয়ে একটু গম্ভীর হওয়ার ভান ধরল। ইনশিরা হাত দুটো বুকের ওপর বেঁধে একটু তেজ দেখিয়ে বলল, এই যে প্রফেসর সাহেব, এভাবে হুট করে একটা মেয়ের রুমে ঢুকে পড়া কি আপনার ঠিক হয়েছে, কোনো পারমিশন ছাড়াই? ইনশিরার কথা শেষ হওয়ার আগেই উজাইন খাতা থেকে চোখ তুলে সরাসরি ইনশিরার দিকে তাকালো। তার চোখে তখন কোনো রাগ নেই, বরং এক অদ্ভুত শান্ত অধিকার বোধ। উজাইন খুব স্বাভাবিক এবং ঠান্ডা গলায় বলল, আমি কোনো মেয়ের রুমে আসিনি, আমি আমার বউয়ের রুমে এসেছি। উজাইনের মুখেই প্রথম বউ শব্দটি শুনে ইনশিরার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে চোখ বড় বড় করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর হৃদস্পন্দন যেন এক লাফে দ্বিগুণ হয়ে গেছে। ইনশিরা তোতলামি করে অবিশ্বাস ভরা চোখে, কি বলেন আপনি? উজাইন টেবিলে খাতাটা রেখে ইনশিরার দিকে এক পা এগিয়ে এসে, যা শুনেছ একদম ঠিক শুনেছ। এখন বেশি কথা না বাড়িয়ে এই শাড়িটা খুলে সোজা পড়তে বসো। আজ তোমাকে কোনো কলেজ বা কোনো অনুষ্ঠানে যেতে হবে না, ইটস অ্যান অর্ডার। উজাইনের মুখে শাড়ি খুলে শব্দটা শুনে ইনশিরা চরম থতমত খেয়ে গেল। 16 বছরের নিষ্পাপ মনে একটা অদ্ভুত লজ্জা আর দ্বিধা ভর করলো। তার ফর্সা কান দুটো মুহূর্তেই লাল হয়ে উঠল। ইনশিরা আমতা আমতা করে শাড়ি শক্ত করে চেপে ধরে। শাড়ি খুলে মানে?
আপনি এসব কি বলছেন? ইনশিরার এই থতমত খাওয়া চেহারা আর তার চোখ মুখের অভিব্যক্তি দেখে উজাইন 1 সেকেন্ডের মধ্যে বুঝতে পারলো যে এই মেয়েটি তার কথার কি মারাত্মক ভুল অর্থ বের করেছে। সে নিজের কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। উজাইন বিরক্ত হয়ে একটু হেসে ফেলল। ও গড, তোমার মতো একটা ছোট মেয়ের থটস এত বাজে আনছিরা। আমি তোমাকে শাড়ি চেঞ্জ করে নর্মাল কামিজ পরতে বলেছি, জাস্ট চেঞ্জ ইউর ড্রেস। তুমি কি ভাবছিলে? উজাইনের কথায় ইনশিরা লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে চাইল। সে নিজের ভুল বুঝতে পেরে 2 হাত দিয়ে মুখ ঢাকলো, কিন্তু সে এখনো জেদ ধরে আছে যে সে শাড়ি ছাড়বে না আর কলেজে যাবেই। ইনশিরা মুখ থেকে হাত সরিয়ে একগুঁয়ে গলায় বলল উজাইনকে। না, আমি শাড়ি চেঞ্জ করবো না, আমি কলেজে যাব, শাড়ি পরেই যাব। উজাইন এবার তার আসল টেকনিকটা খাটালো। সে ভালো করেই জানে ইনশিরাকে কিভাবে সোজা করতে হয়। সে পকেটে হাত বুজে খুব ক্যাজুয়াল একটা লুক নিয়ে দরজার দিকে হাঁটা দিল। উজাইন উদাসীন গলায় বলল, ওকে ফাইন, শাড়ি চেঞ্জ করতে হবে না, চলো তাহলে এখনই ল ফার্মে চাই। আজই আমাদের ডিভোর্স পেপারটা ফাইল করে আছে, অনেক দিন ধরে ঝুলিয়ে রাখা ঠিক হচ্ছে না। ডিভোর্স শব্দটা শোনা মাত্রই ইনশিরার সব জেদ আর তারুণ্যের দম্ভ 1 সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। সে উজাইনের হাত টেনে ধরার মতো ভঙ্গিতে 2 পা এগিয়ে এলো। ইনশিরা ভয়ার্ত তাড়াহুড়ো করে বলল, না না না, একদম না, ল ফার্মে যেতে হবে না। আমি আমি এক্ষুনি শাড়ি চেঞ্জ করে পড়তে বসছি, জাস্ট একটা মিনিট। বলেই ইনশিরা আলমারি থেকে একটা 3 পিস টেনে বের করে প্রায় দৌড়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে ধরাস করে দরজাটা বন্ধ করে দিল। ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে উজাইন আর নিজের হাসি চেপে রাখতে পারল না। তার ঠোঁটের কোণে এক চিলতে চওড়া হাসি এবং অত্যন্ত মিষ্টি মুচকি হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, মেয়েটা মুখে যতই অধিকার ফলাক না কেন, ডিভোর্সের ভয় দেখালেই একদম সোজা। শেষমেশ কিনা 35 বছর বয়সে এসে 16 বছরে পা দেওয়া একটা কিশোরী মেয়ের জন্য উজাইন বেসামাল হয়ে যাবে, তা হয়তো এই প্রফেসর সাহেব নিজেও কখনোই কল্পনা করেননি। কেন এমন হয় তার? আজ যখন ইনশিরাকে শাড়িতে দেখল, কেন তার বুকের ভেতর সব ওলট পালট হয়ে গেল? কেন মনে হচ্ছিল যে দম আটকে এখনই হয়তো মরণ ঘটবে তার? উজাইন নিজের বেসামাল মন নিয়ে ডুবে গেল। মন আর মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্বে নিজেকে নিজেই বুঝতে লাগলো, কিন্তু তার স্নায়ু কোষ যেন অবশ হয়ে উঠেছে। সে যেন নিজের মনের কাছেই হেরে যাচ্ছে। হোয়াট এম আই ডুইং? কেন ওর সামনে এলে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি? এই মেয়েটা তো এখন ইসলামিকভাবে আইনত আমার জন্য সম্পূর্ণ বৈধ, তবুও কেন আমাদের মাঝে সমাজ? আমি চাইলে ওকে নিজের করে বুকে টেনে নিতে পারি না। আমার প্রিয়তমা, তুমি আমার হয়েও আমার না। কথাগুলো বলেই সে বারান্দায় গেল। উজাইনের চোখ দুটো আবেগে আর আক্ষেপে মুছে এলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য আকাশের দিকে তাকিয়ে অতীতের কথা ভাবতে শুরু করলো। হ্যাঁ, ইনশিরা তো আগেও এমনই করতো। যখন তার বয়স 5 বছর ছিল, আজ থেকে প্রায় 10-11 বছর আগের কথা। লন্ডনের এক কনকনে শীতের বিকেল, বাইরে তখন একদম হালকা তুষার পড়েছে। ইনশিরা তার বাবার হাত ধরে ফুটপাত দিয়ে হাঁটছিল। পরনে তার একটা ছোট গোলাপি পশমি কোট আর পায়ে কিউট বুট জুতো। ঠিক তখনই রাস্তার ওপাশ থেকে উজাইন, পরনে একটা ওভারকট কালো রঙের। তার বয়স তখন 25 হবে। একদম হ্যান্ডসাম লোক ওদের দিকে হেঁটে আসছিল। সে অফিসে যাবে বলে বেরিয়েছিল, কিন্তু ওদের দেখে এদিকেই চলে আসে। দূর থেকে উজাইনকে দেখা মাত্রই ইনশিরা খুশিতে আত্মহারা হয়ে জাহিরের হাত থেকে এক ঝটকায় ছেড়ে দিল। সে উজাইনের দিকে লক্ষ্য করে বলল, উদাইন। বলে ছোট ছোট পায়ে তীব্র গতিতে ছুটে যেতে লাগলো। কিন্তু বরফে ঢাকা পিচ্ছিল ফুটপাতে নিয়ন্ত্রণ হারিয়ে হুট করে ইনশিরা রাস্তায় আছাড় খেয়ে পড়ে গেল। রাস্তায় শক্ত ঘষার কারণে ওর ছোট 2 হাতের তালু আর হাঁটু ছিলে গিয়ে চামড়া উঠে যায়। জাহির আর উজাইন দুজনেই আতঙ্কে। ইনশিরা, বলেই চিৎকার করে ওর দিকে ছুটে এলো। জাহির মেয়েকে তোলার জন্য হাত বাড়ায়, কিন্তু ইনশিরা নিজের বাবাকে পাত্তাই দিল না। সে 2 হাত বাড়িয়ে সরাসরি উজাইনের দিকে তাকালো এবং এক লাফে উজাইনের কোলের ওপর উঠে গেল। উজাইন ওকে বুকে জড়িয়ে ধরতেই ইনশিরা তার ডাগর ডাগর চোখ দুটো জলে টলটল করে ঠোঁট ফুলিয়ে ডুকরে কান্না শুরু করে দিল।
জাহির মেয়ের এই কাণ্ড দেখে নিজের কপালে হাত দিয়ে মুচকি হেসে উঠে উজাইনের দিকে তাকিয়ে ঠাট্টা করেই বলে, বাহ, কাণ্ডটা দেখ উজাইন। মেয়ে তো আমার নিজের বাবাকে 1 সেকেন্ডেই ভুলে গেল বরকে পেয়ে। আমার হাতের দিকে তো ফিরেও তাকালো না। উজাইন জাহিরের রসিকতার কোনো জবাব দিল না। সে খুব আলতো করে ইনশিরার গাল বেয়ে পড়া চোখের জল নিজের আঙুল দিয়ে মুছে দিল। তার চোখে তখন এক আকাশ মায়া। উজাইন ইনশিরার চুলে হাত বুলিয়ে খুব আদুরে গলায় বলল, কাঁদতে না আমার লিটল বার্ড, একদম কাঁদতে নেই। তুমি এভাবে দৌড় দিতে গেলে কেন বলো তো? চোট লাগলো তো এখন? ইনশিরা উজাইনের শর্টের কলারটা খামচে ধরে আধো আধো ফুপিয়ে কেঁদে বলল, উদয়ন, আমার আমার খুব ব্যথা হচ্ছে। উজাইন ইনশিরার চোখ জোড়া আবারও মুছে এবং ওর ছিলে যাওয়া হাতের তালুতে পরম মমতায় ফু দিতে দিতেই বলল, এই তো দেখো, ফু দিয়েছি। এখন সব ব্যথা ম্যাজিকের মতো কমে যাবে শোনা, আর কাঁদে না। উজাইনের এই মিষ্টি আদর পেয়ে ইনশিরার কান্না হালকা কিছুটা থামিয়ে এক ঝটকায় উজাইনের গলা জড়িয়ে ধরল এবং ওর ঘাড়ের কাছে নিজের ছোট মুখটা গুজে দিয়ে আবারও ফুপিয়ে কাঁদতে লাগলো। দুলাম্মি। ইয়াস। ইনশিরা চুলে চুমু দিয়ে বলেই উজাইন। প্রতিদিন 6-7 বার করে একই প্রশ্ন করে ইনশিরা তার বরকে। মেয়ের এই পাগলামি দেখে জাহির আবারও হেসে উঠল আর উজাইনের উদ্দেশ্যে বলে ওঠে, উজাইন রে, এমন জামাই তো কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। জামাইয়ের আদর পেয়েই মেয়ের কান্না অর্ধেক গায়েব। উজাইন জাহিরের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে চাপা গলায় বলল, তুই একদম চুপ করতো জাহির। বেহায়ের মতো হাসছিস কেন? দেখছিস না আমার লিটল বার্ড কতটা কষ্ট পেয়েছে? উজাইন আলতো করে ইনশিরার ছোট মুখটা আলতো করে উঁচিয়ে ধরল। ওর চোখের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, এখন লক্ষ্মী মেয়ের মতো বাবার সাথে বাসায় যাও। আমি কাজ শেষ করে একটু পরেই তোমাকে দেখতে আসবো, কেমন? কিন্তু ইনশিরা মানল না। সে উজাইনের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে জেদি গলায় বলে, না, আমালে আমালে তোমার তাতে নিয়ে দাও। উজাইন বেশ অবাক হলো। হেসে ফেলে জাহিরের দিকে একবার তাকিয়ে বলে, ও মা, তা কি করে হয় শোনা? তুমি আমার সাথে গেলে তো রাতে আম্মু আব্বুকে ছাড়া একা একা খুব কান্না করবে। না, আমি তো তান্না দেবো না, আমি তোমার তাতেই দাবো। ইনশিরা মাথা নেড়ে অনর জেদ নিয়ে বলল। জাহির মেয়ের দিকে এগিয়ে এসে একটু কড়া গলায় বলল, একদম জেদ করো না আম্মু, উজাইনের অনেক কাজ আছে, পরে আসবে তো বললো। ইনশিরা এবার নিজের বাবার দিকে ঘুরে দাঁড়িয়ে কোমর ছোট হাত রেখে এক চরম লজিক্যাল আর নিষ্পাপ যুক্তি দিয়ে বলল, কেন তার থাকবে? তুমি আর আম্মু সবসময় একটাতেই বাতায় থাকো, তো উদয়ন কেন আমার তাতে থাকে না? ও তো আমার বল হয়। 5 বছরের বাচ্চার মুখে এই মারাত্মক আর অকাট্য যুক্তি শোনা মাত্রই উজাইন আবরারের মুখের কথা 1 সেকেন্ডে হাওয়া হয়ে গেল। সে চরম থতমত খেয়ে লজ্জায় আর অপ্রস্তুত হয়ে হাঁ করে ইনশিরার দিকেই তাকিয়ে রইল। ওদিকে জাহির মেয়ের এই অকাট্য দলিল শুনে রাস্তায় দাঁড়িয়ে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার মতো অবস্থা হলো। ইনশিরা সেই যেই তার কান্নার কাছে হার মেনে উজাইন বাধ্য হলো ওকে কোলে নিয়ে ওদের বাসার দিকে রওনা হতে। যেহেতু উজাইন আর ইনশিরাদের বাসা একদম পাশাপাশি, মাঝে শুধু একটা বাউন্ডারি, তাই উজাইন যখন ইনশিরাকে কোলে নিয়ে গেটের কাছে যাচ্ছিল ঠিক তখনই উজাইনের বাবা ওদের গেট থেকে ডেকে উঠে কাছে আসে। উজাইনের কোল ঘেঁষে থাকা ইনশিরার দিকে একবার তাকিয়ে গম্ভীর গলায় বলেন, ওয়াইন, ভালোই হলো তুমি এখনই চলে এলে। ভেতরে এসো, সেরিন এবং তার ফ্যামিলি এসেছে। এইসব শোনা মাত্রই উজাইনের ফর্সা মুখটা গম্ভীর হয়ে গেল। সে তার বাবার দিকে তাকিয়ে সরাসরি নিজের অনীহা প্রকাশ করলো। উজাইন খুব দৃঢ় ও ঠান্ডা গলায় বলে ওঠে, প্লিজ ড্যাড, আই এম নট ইন্টারেস্টেড। আমি এখন এসব বিজনেস ম্যারেজ করবো না। কিন্তু উজাইনের বাবা বিজনেস ও পারিবারিক জেদের কারণে ছেলের এই না একদমই মানলেন না। তিনি উজাইনকে কড়া চোখে তাকিয়ে ভেতরে আসার ইশারা দিয়ে উনি চলে গেলেন। উজাইন নিরুপায় হয়ে এক বুক বিরক্তি নিয়ে ইনশিরাকে কোলেই রেখে নিজের বাসায় প্রবেশ করলো। ইনশিরা উজাইনের গলা শক্ত করে জড়িয়ে ওর বুকের সাথে লেপ্টে রইল। ড্রয়িং রুমে ঢুকতেই দেখা গেল সোফায় বসে আছে অত্যন্ত মডার্ন আর সুন্দরী এক তরুণী সেরিন। উজাইনকে হ্যান্ডসাম লুকে ঘরে ঢুকতে দেখেই সেরিন একগাল হেসে সোফা থেকে প্রায় ছুটে ওর সামনে এসে দাঁড়ালো। হ্যালো ইউজান,
কতদিন পর দেখা। তা কোলের এই কিউট পুতুলটা কে? সেরিন মুচকি হেসে উজাইনের কোলে থাকা 5 বছরের ইনশিরার দিকে তাকালো এবং ওর গালে আলতো হাত দিয়ে বলল, হ্যালো কিউটি বেবি, তোমার নাম কি? পিচ্ছি ইনশিরা সেরিনের এই উজাইনের কাছাকাছি ঘেসে দাঁড়ানো আর অতিরিক্ত ভাব কেন জানি সহ্য হচ্ছে না, তাই শুরু থেকেই মনে মনে কটমট করছিল। ইনশিরা সেরিনের হাতটা ঠেলে সরিয়ে দিয়ে নিজের জেদি গলায় আধো আধো চেঁচিয়ে উঠল, আমি ইনসিলা, আমিও হতে উদয়ন আমাল বল, ও তুতো আমাল। পিচ্ছি বাচ্চার মুখে এই ভয়ঙ্কর অধিকার পথের ঘোষণা শুনে সেরিন এবং ড্রয়িং রুমে থাকা বাকি বড়রা সবাই খিলখিল করে হেসে উঠলেন। সেরিন মজা পেয়ে ইনশিরাকে উজাইনের কোল থেকে জোর করে নিজের কোলে তুলে নিয়ে ইনশিরার দিকে তাকিয়ে নাক কুচকে হেসে বলল, তাই নাকি? উজাইন তোমার বর? কিন্তু উজাইনকে তো এখন আমি নিয়ে যাব, পরে সে আমার বর হবে, বুঝেছো? সেরিনের মুখ থেকে উজাইনকে আমার বর হবে? ইনশিরার ফর্সা মুখটা রাগে 1 সেকেন্ডে লাল টমেটো হয়ে উঠল। তার তারুণ্যের বাঘিনী রূপটা এই পিচ্চি বয়সেই জেগে উঠল। সে আর কোনো কথা না বাড়িয়ে, কোনো রকম সুযোগ না দিয়ে এক ঝটকায় নিজের ছোট ছোট দুটো হাত বাড়িয়ে সরাসরি সেরিনের সুন্দর করে সেট করা চুলগুলো শক্ত করে খামচে ধরল ইনসিরা। সেরিনের চুল শক্ত করে ধরে গায়ের জোরে টানতে টানতে চিৎকার করে ওঠে, উদয়ন আমার বল হয় বলছি না, আমার বল, তাহলে ওকে ও শুধু আমার বল হয়, তোমার না। সেরিন আচমকা এই চুলে খামচি খেয়ে যন্ত্রণায় আর ভয়ে চেঁচিয়ে উঠল, আহ উজাইন বাঁচাও, ও আমার চুল ছিঁড়ে ফেলছে, উজাইন ধরো ওকে। পুরো ড্রয়িং রুমে এক নিমিষেই হুলস্থুল পড়ে গেল। উজাইনের মারাত্মক কাণ্ড দেখে চরম ভরকে গেল। সে তাড়াহুড়ো করে ইনশিরাকে সেরিনের কোল থেকে টেনে নিজের বলিষ্ঠ বাহুর কোলের মধ্যে ফিরিয়ে নিল। ইনশিরা উজাইনের কোলে এসেও সেরিনের দিকে রাগী চোখে হাত পা ছুটতে লাগলো। উজাইন নিজের চরম লজ্জা, অস্বস্তি আর প্রকাণ্ড অপ্রস্তুত ভাব লোকাতে সে সেরিন এবং ওর ফ্যামিলির দিকে তাকিয়ে আমতা আমতা করে কাঁপানো গলায় বলল, আই এম সরি শেরিন, ও আসলে একদম বাচ্চা মানুষ তো, কি করতে কি করে বসে। তোমরা প্লিজ কন্টিনিউ করো, আমি ওকে একটু দিয়ে আসছি। বলেই উজাইন আবরার আর 1 সেকেন্ডও নিজের ড্রয়িং রুমে দাঁড়ালো না। ভয়ঙ্কর জেদি ইনশিরাকে শক্ত করে কোলে চেপে ধরে প্রায় ঝড়ের গতিতে বের হয়ে গেল। ইনশিরাদের বাসার দিকে দিয়ে হাঁটার সময় ইনশিরার দিকে একটু রাগী কিন্তু মিষ্টি চোখে তাকালো। সে ইনশিরার নাকে আলতো করে চাপ দিয়ে মিষ্টি বকার সুরে, এই যে পুচকে মেয়ে, তুমি দিন দিন বড্ড দুষ্টু হয়ে যাচ্ছ, তাই না? ওভাবে কি অন্যের চুল খামচে ধরে? ইনশিরা কোনো জবাব দিল না। সে নিজের ছোট ছোট আঙুলগুলো দিয়ে উজাইনের শার্টের বোতামটা মোচড়াতে মোচড়াতে একদম চুপ করে রইল। তার চোখে কোনো অনুশোচনা নেই। সে মনে মনে বেশ খুশি। উজাইন ইনশিরাদের বাসায় প্রবেশ করলো। সে ড্রয়িং রুমে নরম সোফায় আলতো করে ইনশিরাকে নামিয়ে দিয়ে ধপ করে বসলো। জাহিদ তখন সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিলেন। উজাইনকে ওভাবে হাঁপাতে দেখে তিনি কফি কাপে চুমুক দিয়েই তাকালেন। কিরে উজাইন, এতক্ষণ কোথায় ছিলি তোরা? আরে একটু বাসায় গেছিলাম রে জাহির, কিছু জরুরি কাজ ছিল। উজাইন একটা দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বলে তখন জাহির উজাইনের চেহারার ক্লান্তি দেখে বলে, তা এখন কি বাসায় আবার চলে যাবি নাকি আমাদের এখানে কিছুক্ষণ বসবি? উজাইন নিজেদের বাসায় সেরিনা তার ফ্যামিলির সাথে ওই বিয়ের আলোচনার অস্বস্তিকর পরিবেশে কোনোভাবেই আর ফিরে যেতে চাচ্ছিল না। সে মনে মনে ভাবলো ওখানে গেলে ড্যাড আবার জোর করবে। উজাইন জাহিরের দিকে তাকিয়ে চটপট করে বলল, না না, এখন আর বাসায় যাব না, কোনো তাড়া নেই আমার। জাহির হেসে সায় দিল। উজাইন বয়সে জাহিরের চেয়ে 3 বছরের জুনিয়র হলেও তারা একদম ছোটবেলা থেকেই লন্ডনের একই পরিবেশে পাশাপাশি বড় হয়েছে, আর তাদের পারিবারিক সম্পর্ক একদম পরিবারের মতো, এবং তারা একই ইউনিভার্সিটির ছাত্রও ছিল। তাই বয়সের এই ছোট ব্যবধান তাদের বন্ধুত্বের মাঝে কখনো দেয়াল হতে পারেনি। ওরা একে অপরের একদম জানের জিগার বেস্ট ফ্রেন্ড। দুজন মিলে পুরোনো দিনের গল্প আর আড্ডায় মেতে উঠলেন। কিছুক্ষণ পর ইনশিরার মা ট্রেতে করে ধোয়া ওঠা ব্ল্যাক কফি আর স্ন্যাক্স নিয়ে এলো। তারা গল্প করছিল জাহির আর ইরার বিয়ে নিয়ে। জাহিরের তখন বয়স প্রায় 20-এর ওপরে ছিল। সে কিছু অফিসিয়াল কাজে লন্ডন থেকে বিডিতে গিয়েছিল আর তখনই ইরার সাথে দেখা। এরপর তাদের প্রেম।
কিন্তু বিপদ হলো তখন যখন জাহিরের লন্ডনে ফেরার সময় হয়ে এলো। যেহেতু এরা বাংলাদেশের স্থানীয়, উজাইন তখন নিজ দায়িত্বে দুই পরিবারকে রাজি করায়। কারণ ইরা আর জাহির দুজনেই তখন কম বয়সী ছিল, তাই তাদের পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু উজাইন সবটা সামলে নেয় এবং জাহির আর ইরা দ্রুত বিয়ে করে নিয়ে লন্ডনে চলে আসে। এবং ওদের বিয়ে 1-1.5 বছর মানে জাহিরের বয়স যখন প্রায় 22, তখনই জেডি ইনশিরার জন্ম হয়। তিনজনে মিলে কফি খেতে খেতে আড্ডা দিতে দিতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। বাইরে তখন লন্ডনের রাত নামতে শুরু করেছে, সে সাথে বেশ ভারী স্নোফলও শুরু হয়েছে। বেশ অনেকটা সময় তারা আড্ডা দেওয়ার পর রাত প্রায় 9:30 বাজলো। উজাইন সোফা থেকে উঠে দাঁড়িয়ে নিজের কোটের কালারটা ঠিক করলো। জাহির আর মীরাকে উদ্দেশ্য করে, জাহির, ভাবি আজ তাহলে আসে, রাত হচ্ছে, আম্মু বাসায় নেই। এই না, ডিনার করে যাবি, বস। আজ না রে, লেট হয়ে গেছে এমনিতেই। বলেই উজাইন যখন দরজার দিকে পা বাড়াতে যাবে ঠিক তখনই সোফায় বসে থাকা ইনশিরা এক লাফে দৌড়ে এসে উজাইনের কোটের কোনাটা খামচে ধরে বড় বড় চোখ করে চড়া গলায় ডেকে উঠল, এই উজাইন শুনো। উজাইন দরজার কাছে থমকে দাঁড়িয়ে নিচে ইনশিরার দিকে তাকালো। সে হেসে ফেলেই বলল, শুনছি তোমার লিটল বার্ড, বলো কি বলবে। ইউ লাভ মি? ইয়েস লিটল বার্ড। ইনশিরা ড্রয়িং রুমে বসা নিজের বাবা আর মা আর ছোট চাচু জারিফ এবং ফুপু রাইমা সবার সামনে উজাইনের দিকে তর্জনী উঁচিয়ে অত্যন্ত জেদি ও নিষ্পাপ গলায় ঘোষণা করলো, তুমি কিন্তু আমাল বল হো মনে লেগো। ইনশিরার মুখে আবার সেই দাবি শুনে তাও সবার সামনে উজাইন একদম থতমত খেয়ে গেল। তার গায়ের রং লজ্জায় আর অপ্রস্তুত ভাবনায় এক নিমিষে লাল হয়ে উঠল। জাহির আর মীরা তো হেসে কুটি কুটি। উজাইন আমতামতা করে হাঁটু গেড়ে ইনশিরার সামনে বসে নিচু স্বরে বলল, আরে কি বলছো এসব শোনো, তুমি তো এখন অনেক ছোট। না, আমি তো না, তুমি আমাল বল, আমি বলো এ তোমাকে বিয়ে করবো। ইনশিরা রাগে পা ঠুকে ঘাড় তাড়া করে বলল। উজাইন আর নিজের চওড়া হাসি চেপে রাখতে পারল না। সে ইনশিরার এই পাগলামি দেখে খিলখিল করে হেসে উঠল। সে ইনশিরার কপালে নিজের হাত রেখে ঠান্ডা করে বলল, এই 5 বছরের পুচকে মেয়ে কি বলে? এই মেয়ে, আমি তোমার চেয়ে পাক্কা 20 বছরের বড়। আমি যখন বড় হয়ে যাব তখন তুমি বড় হবে। কি করে হবে বলো? 5 বছরের ইনশিরা উজাইনের এই 20 বছরের বড় বা বয়সের জটিল অঙ্কটা নিজের নিষ্পাপ মগজে কিছুই বুঝতে পারল না। সে ভাবল উজাইন হয়তো কোনো বাহানা দিয়ে তাকে এড়াতে চাচ্ছে। সে রাগে ফুঁসতে ফুঁসতে 2 হাত কোমরে রেখে উজাইনের দিকে তাকিয়ে চিৎকার করে এক চিরন্তন ডায়ালগ দিয়ে বসল, বয়ত আবার কি উদাইন? আমি কোনো বয়ত জানি না, তুমি আমার বলতে। 5 বছরের পিচ্চি বাচ্চার এই অকাট্য এবং ভালোবাসার অমুখ দলিল শুনে ড্রয়িং রুমে সবাই স্তব্ধ হয়ে হাসতে লাগলো। উজাইন আবরার ইনশিরা সেই জেদি চোখের দিকে তাকিয়ে 1 সেকেন্ডের জন্য হারিয়ে গেল। সে বুঝতে পারল না এই ছোট মেয়েটির জেদের শিকড় কতটা গভীরে। রাত প্রায় 1টা। উজাইন নিজের রুমে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো। তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। উজাইন নিজের মনে মনে এক বুক আশা নিয়ে হাসল। আর মাত্র কয়েকটা দিন, এরপরে পিএইচডি শুরু করব। আল্লাহ চাইলে লেকচারার হওয়ার স্বপ্নটা খুব দ্রুতই সত্যি হয়ে যাবে। প্রফেশনাল লাইফটা সাজাতে হবে। এই সুন্দর স্বপ্নের মাঝেই টেবিলের ওপর রাখা তার ফোনটা তীব্র আওয়াজে ভাইব্রেট করে উঠল। উজাইন ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই তার পুরো মুখ বিরক্তি ও ক্লান্তিতে কুঁচকে গেল। স্ক্রিন জুড়ে শেরিনের অন্তত 7-8টা মিসড কল আর অনবরত মেসেজ ভাসছে। উজাইন একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা বিছানায় ছুরি মেরে মনে মনে বলল, উফ, জাস্ট একটা বিজনেস ম্যারেজ নিয়ে এই মেয়েটাকে এত সিনক্রেট করতে হয় কেন? আজব তো। ড্যাড নিজের জেদের কারণে ডিলটা পাক্কা করতে চেয়েছেন, কিন্তু আমি তো শেরনকে একটু পছন্দ করি না। ড্যাডকে যে আমি কিভাবে বোঝাবো? আম্মু তো এই মুহূর্তে শহরে নেই। উজাইন এইসব ভাবতে ভাবতেই সেরিনের মেসেজগুলো ইগনোর করে সে আনমনে ফোনের স্ক্রিন স্ক্রল করতে করতে হুট করে চলে গেল ফোনের গ্যালারিতে। গ্যালারির একটা বিশেষ ফোল্ডার ওপেন করতেই তার চোখের মনে মায়াই নরম হয়ে এলো। সেখানে আর কারো নয়, একদম জন্মের পর থেকে শুরু করে আজ 5 বছর বয়স পর্যন্ত পুচকে ইনশিরার অসংখ্য ছবি ডায়েরির পাতার মতো সাজানো রয়েছে। উজাইন একটা একটা করে ছবি উল্টাতে লাগলো। কোনো একটা ছবিতে দেখা যাচ্ছে
সবেমাত্র জন্ম নেওয়া ইনশিরাকে উজাইন নিজে খুব সাবধানে নিজের কোলে তুলে রেখেছে। অন্য একটা ছবিতে পিচ্ছি ইনশিরা গোলাপি জামা পরে ফিডার খাচ্ছে আর বড় বড় চোখ করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আবার কোনো ছবিতে ইনশিরা উজাইনের চশমাটা কেড়ে নিয়ে নিজের নাকে পরে খিটখিট করে হাসছে এবং উজাইনের কোলে বসে আছে। ইনশিরা যখন হাঁটতে শিখেছিল তখন তার কিছু ছবি এবং তার প্রথম জন্মদিনের বেশ কিছু ছবিও রয়েছে। ছবিগুলো দেখতে দেখতে উজাইনের ঠোঁটের কোণে এক চিলতে চওড়া অত্যন্ত মিষ্টি এবং মায়াবী হাসি ফুটে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল একটু আগে নিজের ড্রয়িং রুমে ঘটে যাওয়া ইনশিরা সেই বাঘিনী রূপের কাণ্ডটা। কিভাবে পুচকে মেয়েটা সেদিনকে আমার বর বলে ওর সুন্দর করে সেট করা চুলগুলো খামচে ধরেছিল। উজাইন ফোনের স্ক্রিনে থাকা ইনশিরার গোলগাল গালটার উপর নিজের বুড়ো আঙুল দিয়ে আলতো করে স্পর্শ করলো। সে এক গভীর ঘোরের মধ্যে ডুবকে গিয়ে এক বুক দীর্ঘশ্বাস ফেলে আনমনে ফিসফিস করে আক্ষেপে সুরেই বলে উঠল, উফ লিল বার্ড, তুমি যদি আজ আরেকটু বড় হতে, অন্তত আর কয়েকটা বছর যদি তোমার বয়স বেশি হতো, তবে তুমি সত্যি জেটটা ধরে আমাকে শেরনের হাত থেকে বাঁচিয়ে দিতে পারতে। কথাটা মুখ থেকে বের হওয়া মাত্রই উজাইন নিজেই নিজের ওপর একটু চমকে উঠল। সে আর কিছুই ভাবতে পারল না। ফোনটা বুকের ওপর চেপে ধরে চোখ দুটো বন্ধ করলো। সে নিজেও জানতো না এই 5 বছরের ছোট মেয়েটি তার অবচেতন মনে কতটা গভীর এক অধিকার আর মায়ার শিকড় গেড়ে বসেছে। পরের দিন সকালবেলা প্রায় 11টা বাজতে চলল। উজাইন তখনও বিছানায় উপর হয়ে একদম গভীর ঘুমে তলিয়ে আছে। কিন্তু ওদিকে পুচকি ইনশিরা সকাল থেকেই উজাইনের জন্য চরম অস্থির হয়ে উঠেছে। সে কিছুতেই নিজের বাসায় থাকতে চাইছে না। সারাক্ষণ উজাইন উজাইন করে বাড়ি মাথায় তুলছে, চেঁচামেচি শুরু করে দিয়েছে একদম। অবশেষে ওর মীরা কোনো উপায় না পেয়ে জারিফকে ডেকে বললেন ইনশিরাকে উজাইনদের বাসায় দিয়ে আসতে। জারিফ ইনশিরাকে কোলে তুলে নিয়ে গেল। কলিং বেল বাজালো। উজাইনের একজন বিদেশি সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। হ্যালো, ওয়াইন ভাই কোথায়? বাসায় আছে? জারিফ হালকা হেসে বলল সার্ভেন্টের উদ্দেশ্যে। সার্ভেন্ট বিনয়ের সাথে জারিফকে বলল, ইয়েস স্যার, কিন্তু স্যার তো এখনো ঘুম থেকে ওঠেননি। নো প্রবলেম, আমি দেখছি। জারিফ ইনশিরাকে নিয়ে সোজা উজাইনের বেডরুমের দিকে এগিয়ে গেলেন। ইনশিরা তখন জারিফের কোলে বসেই খুশিতে হাত পা ছুড়ে লাফালাফি করছে। জারিফ উজাইনের রুমে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। সে দেখল উজাইন বিছানায় অখরে ঘুমাচ্ছে আর পাশে সোফায় একটা নতুন ভিডিও গেম খেলার পিসিএস রাখা আছে। জারিফের চোখ চকচক করে উঠল। সে ইনশিরাকে কোল থেকে নামাতে নামাতে বলল, যা তোর বরের কাছে যা, আমি এই সুযোগে একটু ওয়াইন ভাইয়ের নতুন ভিডিও গেমটা খেলি। আত্মা তাতু। ইনশিরা মাথা নেড়ে আধো আধো মিষ্টি গলায় বলে। জারিফ সোফায় গিয়ে কৌতূহলে নিয়ে খেলতে বসে পড়ল। ইনশিরা বিছানার চাদরের ওপর দিয়ে আও করতে করতে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে চপল পায়ে উজাইনের একদম কাছাকাছি এগিয়ে গেল। উজাইন তখনও বিছানায় উপর হয়েই পড়ে ঘুমাচ্ছে। তার ফর্সা সুগঠিত বাম হাতটা যে হাতে কবজি থেকে গলা পর্যন্ত কুচকুচে কালো ট্যাটু করা, ওই হাতটা বালিশের উপর ছড়ানো রয়েছে। ওলফকাট চুলগুলো এলোমেলো অবস্থায় কপালে ছড়িয়ে আছে। দেখতে একদম কোনো নিষিদ্ধ কাব্যের ঘুমন্ত রাজকুমারের মতো লাগছে। ইনশিরা উজাইনের মুখের একদম কাছে এগিয়ে নিজের ছোট ছোট দুটো হাত প্রথমে ওর পিঠের ওপর রাখলো। আলতো করে কয়েকবার চাপড় দিল, কিন্তু উজাইনের কোনো হেলদোল দেখতে না পেয়ে ইনশিরা উজাইনের কান টেনে ধরে। চড়া গলায় বলে, উদাইন ও তো, আমি আত্মী তো, ও তো। কিন্তু উজাইনের কোনো সারা শব্দ নেই। সে যেন ঘুমের ঘোরে একেবারে কাদা হয়ে আছে। ইনশিরা এবার নিজের ছোট নরম হাতের তালুটা বাড়িয়ে উজাইনের ফর্সা গালে ঠাস ঠাস করে কয়েকটা হালকা থাপ্পড় বসিয়ে দিল। ইনশিরা রাগে মুখ ফুলিয়ে বলল, এই পতা উদয়ন, ও তো না কেন, ও তো। এত কিছুর পরও যখন প্রফেসরের ঘুমের ঘোর বিন্দু মাত্র ভাঙল না, পিচ্ছি ইনশিরা এবার রাগে একেবারে ফেটে পড়ল। সে আর 1 সেকেন্ডে সময় নষ্ট না করে বিছানার উপর হাঁটু ঘিরে এগিয়ে গেল। উজাইনের গলার সেই ফর্সা কলার বোনের চামড়ার ওপর হুট করেই নিজের ধারালো ছোট ছোট দাঁত দিয়ে এক তীব্র কামড় বসিয়ে দিল। উজাইন যন্ত্রণায় আর তীব্র এক বৈদ্যুতিক শকের মতো চমকে উঠে 1 সেকেন্ডে বিছানায় ধরফরিয়ে চোখ মেলে সোজা হয়ে বসল। সে নিজের এক হাত গলায় চেপে ধরে বড় বড় চোখে তাকালো।
ওদিকে সোফায় বসে গেম খেলতে থাকা জারিফ ও উজাইনের এই বিকট চিৎকার শুনে চরম চমকে উঠে গেম ফেলে বিছানার দিকে তাকালো। উজাইন গলায় হাত দিয়ে ঘাড় বাঁকিয়ে দেখলো বিছানার ওপর হাঁটু গেড়ে বসে ইনশিরা নিজের দুটো হাত গালে দিয়ে খিলখিলিয়ে হাসছে। তার চোখে তখন এক চরম দুষ্টুমি আর বিজয়ের আনন্দ। ইনশিরা উজাইনের লাল হয়ে যাওয়া গলার দাগটার দিকে তাকিয়ে চোখ টিপে মিষ্টি করে হাসতে হাসতে বলল, কি ব্যথা পেত উদয়। উজাইন নিজের গলার তীব্র যন্ত্রণার জায়গায় হাত বোলাতে বোলাতে হিপুচকে ডাইনির দিকে হাঁ করে তাকিয়ে রইল। সে বুঝতে পারে না এই 5 বছরের মেয়েটার বুকে এতখানি জেদ আর বাঘিনীর মতো রূপ কোথা থেকে আসে। জারিফ সোফা থেকে বিছানার কাছে এসে উজাইনের গলার লালচে হয়ে যাওয়া দাঁতের ছাপ দেখে আর সে নিজের হাসি চেপে রাখতে পারল না। জারিফ উজাইনের কাজ চাপড়ে হাসতে হাসতে সোফায় লুটিয়ে পড়ে বলল, ওরে ওয়াইন ভাই, তোমার পুচকে বউ তো তোমাকে একদম খাঁটি লাভ বাইট দিয়ে দিল। উজাইন নিজের গলায় হাত ডলতে ডলতে জারিফের এই প্রাপ্তবয়স্কদের মতো রসিকতা শুনে হালকা রেগে গেল। রুমে 5 বছরের একটা বাচ্চা বসে আছে, তার সামনে এসব শব্দ ব্যবহার করে সে জারিফকে কড়া চোখে ইশারা করলো। উজাইন ভ্রু কুচকে জারিফকে ধমক দিয়ে বলল, শাট দ্য ফাক আপ জারিফ। একটা বাচ্চার সামনে তো এসব বাজে বাজে ভাষা ব্যবহার করছিস, কোনো ম্যানার্স নেই তোর? উজাইনের মুখ থেকে এই ইংরেজি গালিটা বের হওয়া মাত্রই বিছানায় বসে থাকা পিচ্চি ইনশিরা 1 সেকেন্ড উজাইনের সেই কড়া টোনটা নকল করে ফেলল। সে নিজের ছোট ছোট দুটো হাত জারিফের দিকে উঁচিয়ে একদম খিলখিল করে হাসতে হাসতে আধো আধো গলায় চেঁচিয়ে উঠল, সাফা কাপ জাইফ। ইনশিরার মুখে নিজের দেওয়া গালির এই মিষ্টি সংস্করণ শোনা মাত্রই উজাইন একদম থতমত খেয়ে গেল। তার মুখের কথা 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। সে চোখ বড় বড় করে ইনশিরার দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে হাত নেড়ে বলল, না না শোনাচ্ছি, এসব পচা কথা বলতে নেই ছিরা, ব্যাড ম্যানার্স। কিন্তু ইনশিরা উজাইনের বারণ পাত্তাই দিল না। সে জারিফের দিকে তাকিয়ে আরো জোরে 1 হাত নেড়ে বলে উঠল, সাফা কাপ। ওদিকে সোফায় বসে থাকা জারিফ ইনশিরার মুখে এই গালি শুনে হাসতে হাসতে সোফা থেকে আক্ষরিক অর্থে কার্পেট মেঝের ওপর গড়িয়ে পড়ে গেল। উজাইন আর কোনো উপায় না পেয়ে এক ঝটকা ইনশিরাকে বিছানা থেকে নিজের কুলের মধ্যে তুলে নিল। ও নরম গাল দুটো আলতো করে চেপে ধরে খুব মিষ্টি ও আদুরে গলায় বলল, না শোনা, এসব খুব পচা কথা, আজ থেকে আর কখনো বলবে না, কেমন? ইনশিরা উজাইনের বুকে মাথা রেখে বাধ্য মেয়ের মতো বলল, আত্মা। উজাইন নিজের গলার সেই লাল দাগটায় হাত দিয়ে একটু কান্নার ভান করে বলল, আচ্ছা তুমি আমাকে ব্যথা দিলে কেন বলো তো? আমি কিন্তু এখন অনেক কান্না করব। বরের কান্না শুনে ইনশিরা 1 সেকেন্ড অস্থির হয়ে উঠল। সে দ্রুত উজাইনের গালের দিকে এগিয়ে গেল এবং নিজের নরম ঠোঁট জোড়া দিয়ে উজাইনের ফর্সা গালের ওপর একটা মিষ্টি ওম ছড়ানো চুমু বসিয়ে দিল। আর উজাইনের টি শার্টের নেকলাইনটা জড়িয়ে ধরে বলল, তুমি দিলে না কেন? আমি তো দাঁত দিলাম। আচ্ছা সরি মাই লিটল বার্ড। ইউ লাভ মি? ইয়েস আই লাভ ইউ বার্ড। তখন হঠাৎ করে উজাইনের ফোনটা বেজে ওঠে। তার ঘোরও কেটে গেল আর সে অতীতের স্মৃতি থেকে বেরিয়ে আসে। ফোনটা কানে নিয়ে কথা বলা শুরু করে। আজ বিকেলবেলা ইনশিরাদের বাড়ির পেছনে বিশাল বাগানটায় একটা ঘরোয়া আড্ডার আসর বসেছে। উজাইন, ইনশিরার বাবা, চাচা এবং ছোট ফুপি রাইমা সবাই মিলে চা খেতে খেতে গল্প করছেন। বাগানের অন্য প্রান্তের একটা কাঠের বেঞ্চে বসে 16 বছরের ইনশিরা একটা বই পড়া পড়ছে, কিন্তু তার পুরো মনোযোগ তার রাগী চোখ দুটো আটকে আছে উজাইনের ওপর। জারিফ চায়ের কাপে চুমুক দিয়ে উজাইনের দিকে তাকিয়ে, ওয়াইন, লন্ডনেই তো জীবন কাটিয়েছ, এবার তোমাদের পুরো ফ্যামিলি নিয়ে বিডিতে একেবারে সেটেল হয়ে যাও না, দেশেই এখন ব্যবসার দারুণ সুযোগ। রাইমা জারিফের কথার পিঠে একগাল হেসে উজাইনের দিকে ঝুঁকে বলতে লাগে, হ্যাঁ উজান ভাইয়া, হয়ে যাও না প্লিজ, তোমরা চলে গেলে এই বাড়িটা আবার একদম খা খা করবে। উজাইন আলতো করে হাসলো। তার বসার ভঙ্গি আর ব্যক্তিত্বে সব সময় একটা প্রফেশনাল ম্যাচিউরিটি থাকে। উজাইন খুব মার্জিত গলায় বলল, আসলে জারিফ, আমার বিজনেসে তেমন একটা ইন্টারেস্ট নেই, তবুও বাবা মায়ের জোরাজুরিতে কিছুদিন দেখাশোনা করতে হয়। ইটস ট্রুলি লাভ মাই প্রফেশন। আমি আমার ইউনিভার্সিটির প্রফেসরই আর পড়াশোনা নিয়েই থাকতে বেশি পছন্দ করি। উজাইনের মুখে
প্রফেসরের কথা শুনে রাইমার চোখ দুটো যেন চকচক করে উঠলো। সে আরো একটু উজাইনের কাছাকাছি এসে বসলো। ভাইয়া, আচ্ছা তোমার ওই লন্ডনে ইউনিভার্সিটিতে কি বাহির থেকে মাস্টার্স করা যাবে? আমি ভাবছিলাম ওখানে মাস্টার্সটা করে ফেলবো। তখন উজাইন রাইমার এই আগ্রহ দেখে একদম প্রফেশনাল প্রফেসরদের মতোই গম্ভীর হয়ে ওকে গাইড করতে শুরু করলো। সে রাইমাকে লন্ডনের এডুকেশন সিস্টেম, স্কলারশিপের নিয়ম আর বিভিন্ন দরকারি টিপস দিতে লাগলো। রাইমাও খুব মুগ্ধ হয়ে উজাইনের মুখের দিকে তাকিয়ে তা শুনছিল। বাগানের অন্য পাশে বসা ইনশিরা এই দৃশ্য দেখে মনে মনে একেবারে পুড়ছিল। ফুপির ওভাবে উজাইনের দিকে ঝুঁকে কথা বলা আর উজাইনের ওভাবে রসিয়ে রসিয়ে টিপস দেওয়া দেখে ইনশিরার নাক মুখ রাগে লাল হয়ে উঠল। সে হাতের বইটা কটমট করে বন্ধ করে ধপ করে টেবিলের উপর রাখলো। তারপর তার ছোট বাটন ফোনটা বের করে খটখট করে একটা মেসেজ টাইপ করে উজাইনের নাম্বারে সেন্ড করে দিল। ঠিক তখনই উজাইনের পকেটে থাকা ফোনটা টুম করে ভাইব্রেট করে উঠল। উজাইন রাইমার সাথে কথা বলতে বলতে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকালো। মেসেজটা ইনশিরার নাম্বার থেকে এসেছে। উজাইন মেসেজটা ওপেন করতেই তার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। ইনশিরার মেসেজ। দুষ্টু লোক কোথাকার, আল্লাহ পাপ দিবে আপনাকে। নিজের বউর সামনে অন্য মেয়ের সাথে এভাবে ঢলাঢলি করছেন, ছি। মেসেজটা পড়েই উজাইন থতমত খেয়ে গেল। সে হালকা কাশি দিয়ে চট করে বাগানের অন্য প্রান্তের দিকে তাকালো। দেখলো ইনশিরা ফোনটা বুকের কাছে চেপে ধরে তীব্র রাগী চোখে সরাসরি উজাইনের দিকেই তাকিয়ে আছে, যেন খেয়ে ফেলবে। উজাইন নিজের অস্বস্তি ঢাকলো আর ফোনে কিপ্যাড চেপে একটা পাল্টা রিপ্লাই দিল। উজাইনের মেসেজ। আজব দিন ছিল। হোয়াট ইজ রং উইথ ইউ? অ্যাজ এ টিচার আমি জাস্ট ওকে পড়াশোনার ব্যাপারে হেল্প করছি। এখানে ডলার কি দেখলে? কয়েক সেকেন্ডের মধ্যেই ইনশিরার পাল্টা মেসেজ টোন বাজলো। ইনশিরার মেসেজ। বুঝি সবই, পুরুষ মানুষ তো অন্য মেয়ের একটু মনোযোগ পেলেই গলে জল হয়ে যান। ইনশিরা এই পাকা পাকা কথা দেখে উজাইন এবার পুরোপুরি থতমত খেল। তার কানের দুপাশ দিয়ে যেন গরম হাওয়া ছুটে গেল। 16 বছরের একটা বাচ্চার মুখে পুরুষ মানুষের মনস্তত্ত্ব নিয়ে এমন খোঁচা উজাইনের ইগোতে গিয়ে লাগলো। সে ঠোঁট কামড়ে একটু হাসলো, তারপর চোয়াল শক্ত করে এক চরম পাল্টা মেসেজ টাইপ করলো। তাই বোঝো সব? হাজব্যান্ড এক্সপেকটেশন, তাদের প্রয়োজন, বউ হয়েছে তো। উজাইনের মেসেজ। বাগানের ওপাশে বসে মেসেজটা স্ক্রিনে দেখা মাত্রই ইনশিরার পুরো শরীর যেন এক সেকেন্ডে জমে বরফ হয়ে গেল। তার ফর্সা কান আর গাল লজ্জায় আর এক অজানা ভয়ে একদম টকটকে লাল হয়ে উঠল। উজাইনের এই বেহায়ার মতো সরাসরি আক্রমণ সে কল্পনাও করতে পারেনি। ইনশিরার একটা শুকনো ঢোক গিলল তার বুকের ভেতরে, তখন যেন একটা পুরো ব্যান্ড পার্টি বাজছে। সে আর মেসেজে রিপ্লাই দেওয়ার সাহস পেল না। তাড়াহুড়ো করে ফোনটা টেবিলের উপর করে রেখে বই দিয়ে ঢেকে ফেললো এবং মাথা নিচু করে রইল। ওপাশে সোফায় বসে উজাইন ইনশিরার এই ভয়ার্থ আর লজ্জাবনত চেহারা দেখে নিজের মনের ভেতরের চওড়া মুচকি হাসিটা কোনো মতে চেপে রাখলো। সে মনে মনে ভাবলো, মুখে যতই বড় বড় কথা, কাজের বেলায় একদম অবুঝ বাচ্চা একটা। রাত 9:30। ডাইনিং টেবিলে পুরো পরিবার রাতের খাবারের জন্য বসেছে। ঘটনাক্রমে রাইমা আর উজাইন একদম পাশাপাশি চেড়ে বসেছে। রাইমা খুব উৎসাহ নিয়ে লন্ডনের লাইফস্টাইল আর ওখানকার ইউনি নিয়ে উজাইনের সাথে অনর্গল গল্প করে চলেছে। উজাইনও ভদ্রতার খাতিরে রাইমার দিকে ফিরে হাসি মুখে কথা বলছিল। ইনশিরা আর ওর মা ইরা টেবিলে সবাইকে খাবার পরিবেশন করছিলেন। উজাইন রাইমার সাথে কথা বলায় এতটাই মগ্ন ছিল যে ইনশিরা কখন ওর প্লেটের পাশে এসে দাঁড়িয়েছে সে খেয়ালই করেনি। ইনশিরা খুব নিঃশব্দে উজাইনের প্লেটে তরকারি তুলে দিচ্ছিল। তখন ইনশিরার শরীর থেকে নির্গত সেই চেনা বুনো ফুলের মতো মায়াবী সুবাসটা উজাইনের নাকে এসে তীব্রভাবে ধাক্কা দিল। সুবাসটা পাওয়া মাত্রই উজাইনের মগজে যেন একটা বিপদের ঘণ্টা বেজে উঠল। সর্বনাশ হয়েছে, বউ রেগে যাবে। আমি এখানে অন্য মেয়েদের সাথে হাসিমুখে গল্প করছি। রাইমার সাথে মাঝপথে কথা হুট করে থামিয়ে দিয়ে ঝট করে ঘাড় ঘুরিয়ে ইনশিরার দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তেই টেবিলে রাখা জলের চকটা নেওয়ার জন্য ইনশিরার কিছুটা নিচু হয়ে উজাইনের দিকে ঝুঁকে গেল। আর সাথে সাথে ইনশিরার পিঠে ছড়ানো সেই ঢাল খোলা চুল উজাইনের ফর্সা গাল আর কলার বোনের উপর আলতো করে আছড়ে পড়ল। আহা, কি মাদকতাময় সেই সুবাস! উজাইনের বুকের ভেতর হৃদস্পন্দন এক লাফে 100 গুণের বেশি বেড়ে গেল। তার মনে হলো তার
চারপাশের পুরো বাতাস থমকে গেছে, তার ফুসফুস নিঃশ্বাস নির্গত ভুলে গেছে। সে এক গভীর ঘোরের মধ্যে তলিয়ে যেতে লাগলো। Oh God, the smell of her hair. It's mine. এই মেয়েটা নির্ঘাত আমার ধ্বংস ডেকে আনবে। নিজের মনে মনে তীব্র আকুলতায় ডুকরে উঠল উজাইন। রাইমা হঠাৎ উজাইনের ঘাড়ে ইনশিরা চুল লাগাতে দেখে চরম বিরক্তিতে চেঁচিয়ে উঠল। উফ ইনসি, তুই কি এখনো বাচ্চাই রয়ে গেলি? চুলগুলো বেঁধে আসতে পারিস না? কিছু জানিস না? দেখছিস না উজান ভাইয়ের গায়ে লাগছে? রাইমার এই আকস্মিক চিৎকারে উজাইনের সেই গভীর মোহভঙ্গ হলো। সে এক ঝটকায় বাস্তবে ফিরে এলো। ইনশিরা রাইমার ধমক শুনে চট করে নিজের চুলগুলো এক হাতে টেনে পিঠের পেছনে সরিয়ে নিল। সে মুখে কোনো জবাব দিল না, উজাইনের দিকে এক পলকও তাকালো না। খুব শান্ত ও চুপচাপ এক কোণের চেয়ারে খেতে বসে গেল। পুরো ডিনারের সময় ইনশিরা মাথা নিচু করে রইল, প্লেটের দিকে তাকিয়ে শুধু ভাত নাড়াচাড়া করতে লাগলো। উজাইন আর চোখে ইনশিরার এই থমথমে মুখ আর রাগী চাউনি দেখছিল। সে ভালো করে বুঝতে পারলো বিকেলের রাগ আর এখন আবারও রাইমার পাশে বসার রাগ মেলে আজ রাতে ওর কপালে সত্যি বড় কোনো ঝড় অপেক্ষা করছে। ইনশিরার দিক থেকে চোখ সরিয়ে নিতেই উজাইনের মনে আবারও সে পরিচিত অপরাধবোধ চারা দিয়ে উঠল। সে নিজে মনেই তীব্র ধিক্কার দিল।